বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কোল বিদ্রোহ। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 4 মার্কের কোয়েশ্চেনটা আসতে পারে, তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা। তো বিদ্রোহের মধ্যে আমরা অলরেডি একটা বিদ্রোহ দেখে নিয়েছি, যেটা ছিল চুয়ার বিদ্রোহ। আমরা একটু কালকের লেকচারটা রিমাইন্ড করিয়ে দিচ্ছি। অধ্যায় তৃতীয় আমরা শুরু করেছিলাম। তার মধ্যে আমরা চুয়ার বিদ্রোহ, কল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভীল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, এই কয়েকটা বিদ্রোহ আছে যেখান থেকে তোমাদের মানে আহ গুরুত্বপূর্ণ বিদ্রোহ যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে কভার করিয়ে দিচ্ছি, যেরকম চুয়ার বিদ্রোহ হয়ে গেল, কল বিদ্রোহ হয়ে গেল। তো আজকে আমাদের চলবে কোল বিদ্রোহ। তো যারা যারা চুয়ার বিদ্রোহটা দেখোনি তাদের ক্ষেত্রে অবশ্যই মানে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই সেই ক্লাসটাকে দেখে তারপরে এখানে আসবা। তো এখানে আমরা বেসিক মানে মানে যে ভূমিকাটা বলেছিলাম যে কি জন্য দেখো, তোমাদের যে যতটা বিদ্রোহ করানো হবে তার মধ্যে তোমাদের শর্টকাট আমি বলে দিচ্ছি, যে আগে এই ক্লাসটা তোমরা করো। এখানে কি হয়েছে যে এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে যে কেন বিদ্রোহ করা হচ্ছে, কি কারণে। কারণ তো আমরা দেখতে পাবে যে সবার কারণ কি আছে, একই আছে। তার ফলাফলও তোমরা একই রকমই পাবে। তো যখন কারণ একই হচ্ছে, ফলাফল একই হচ্ছে, তো তোমরা কি করবা, 4-5টা পয়েন্ট কি করবা, বের করে নিবা। সেগুলোকে ইউনিভার্সালি যে কোনো মানে এখান থেকে 4-5টার মধ্যে যে কোনো কোয়েশ্চেন আসছে তোমাদের পরীক্ষাতে, তোমরা কি করবা, সেই 5টাকে সেখানে ছেপে দিবা। আর অবশ্যই সেই 5টা হয়েও যাবে, ফিট বসেও যাবে। ঠিক আছে, তোমাদেরকে ক্লাস করাবো তো তোমরা বুঝতে পারবা। এই কারণগুলো আমরা আগের ক্লাসেও পড়েছিলাম। তো শুধু লোকেশনটা চেঞ্জ হবে, যে জায়গাটা আলাদা আলাদা জায়গাতে হচ্ছে, কিন্তু কারণ এবং ফলাফল তাদের মোটামুটি সেমই থাকবে। তো চলো আমরা শুরু করছি আজকের লেকচার, যেটা ছিল আমাদের কোল বিদ্রোহটা। তো কোল বিদ্রোহ কবে শুরু হয়েছিল, তো এটা হয়েছিল তোমার গিয়ে 1831 খ্রিস্টাব্দে। ও মানে 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে। তো মানে 1 বছরই এটা চলেছিল, 1 ইয়ারের বিদ্রোহ ছিল। তো এই যে অঞ্চল আছে, যেটা আমি তোমাদেরকে এখানে ম্যাপও নিয়ে এসেছি, যে এটা যদি আমাদের ভারত হয় তো ভারতের মধ্যে এটা হচ্ছে ছোটনাগপুর। তো এই যে মানে যে কোল বিদ্রোহটা হয়েছিল সেটা হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। তো ছোটনাগপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে এই বিদ্রোহ সংগঠিত হয়। তো এখানে কয়েকটা মানে যে সম্প্রদায় ছিল। এই যে ছোটনাগপুর আছে, তো ছোটনাগপুর অঞ্চলে শুধু এক রকমের সম্প্রদায় ছিল না, এখানে বিভিন্ন রকমের সম্প্রদায় ছিল। যেরকম কি আছে, মুন্ডা হয়ে গেল, খেরিয়া, ওরাও, হো ও ভূমিজ সহ ছোটনাগপুরের আদিবাসীদের কি বলা হতো, কোল বলা হতো। এদেরকে কি বলা হতো, কোল বলা হতো। এবার যে তোমরা দেখছো যে মুন্ডা, খেরিয়া, ওরাও, হো, এগুলো কি আছে, তো এগুলো ওখানকার যে আদিবাসী আছে সেগুলোর নাম আছে। যেরকম এখানে আছে না তোমার গিয়ে মন্ডল হয়ে গেল, তারপরে তোমার গিয়ে হোসেন হয়ে গেল, শেখ হয়ে গেল, তারপরে তোমরা আরো অনেকটা পেয়ে যাবে, যেরকম চৌধুরী হয়ে গেল। তো যেরকম এগুলো টাইটেল থাকে না, তো ওই রকম এরা কি আছে। তো এরা যে যে আদিবাসী জনজাতি গুলো আছে, তো তাদের মানে আলাদা আলাদা কি আছে, সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়গুলোর নাম আছে এগুলোর। তো এখানে যে নেতৃত্বটা করেছিলেন, তো নেতৃত্বটা এখানে করেছেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, ছিনরাই মানব ও সিংরাই সূর্য প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। যে কোল বিদ্রোহ হয়েছিল, তো এরা কি ছিল, এরা প্রমুখ ছিল। এরাই এই কোল বিদ্রোহটাকে মানে যে সাপোর্ট করেছিলেন এবং এটাকে বিস্তারিত করেছিলেন। তো আমরা কারণে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে কি কারণ হয়েছিল যে মানে কোল বিদ্রোহের মতো একটা বিদ্রোহ করতে হয়েছিল। তো বিহারের যে ছোটনাগপুর অঞ্চলের আদিবাসী যারা ছিল, তোমাদেরকে বললাম যেরকম কোলরা হয়ে গেল, হো, মুন্ডা, ওরাও প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের কি ছিল, বিভক্ত ছিল। তারা বহু কষ্টে জলাকীর্ণ জমিকে অবাধযোগ্য করে তুলেছিল। যেগুলো জমি ছিল, যেগুলো মানে জঙ্গল ছিল, ধরে নাও এখানে কোনো জঙ্গল ছিল। তোমরা ঝুম চাষ বোঝো, ঝুম চাষও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক সেকেন্ডে, ঠিক আছে। তো কি হচ্ছিল, যে এটা ধরে নাও জঙ্গল আছে। তো জঙ্গলের ক্ষেত্রে কি হচ্ছিল, যে এখানকার জঙ্গল আছে, তো এখানকার জঙ্গলটাকে সাফ করে এখানে কি করতো, ওরা কৃষি মানে চাষবাস করার চেষ্টা করতো। তো এই যে কাল্টিভেশন হতো, এটাকে তারা কি বলতো, তারা বলতো ঝুম চাষ। যেখানে একবার চাষবাস করে নিত, সেটাকে আবার কি করে দিল, ধরে নাও একটা জঙ্গল আছে না, জঙ্গলটাকে পুড়িয়ে দিল, জঙ্গলটাতে আগুন লাগিয়ে দিল। জঙ্গল যখন সাফ হয়ে গেল, সেখানে কি করতো, কৃষি করতো। আর জঙ্গলে আগুন লাগানোর পরে সেখানে যে পুড়ে যে কাঠগুলো কয়লাতে পরিণত হয়ে যায়, তো সেখানকার জমিগুলো কি হয়ে যায়, উর্বরযোগ্য হয়ে যায় এবং কৃষিযোগ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে
লাভও হয়, কিন্তু যখন তারা এই জঙ্গল কেটে কৃষি চাষ করে নিল প্রথম বছর, তারপরে আবার এই জঙ্গলটাকে ছেড়ে দিয়ে আবার অন্য জঙ্গলকে এরা কি করতো, মানে সাফ করতে, মানে ওটা জঙ্গলকে আবার পুড়িয়ে কি করতো, তারা কৃষি করতো। এই 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 পদ্ধতিটাকেই কি বলা হতো, ঝুম চাষ পদ্ধতি। তো মনে রাখবা যদি ঝুম চাষ নিয়ে যদি জিজ্ঞেস করে দাও। তো কি হয়েছিল যে অবাধযোগ্য জমি যেগুলো ছিল সেগুলোকে তারা কি করেছিল, তো এরকম ভাবে পরিষ্কার করে সেখানে মানে কৃষি কাজ করতো। তারা জঙ্গলের যে সম্পদ গুলো ছিল, যেরকম কাঠ হয়ে গেল, জ্বালানি হয়ে গেল, তারপরে ফল মূল, এগুলোকে কি করতো, সম্পদের মতো কি করতো, ভোগ করতো। এবং তারা নিজের জীবনযাপন গুলো এইভাবেই চালাতো স্বাধীনভাবে। কিন্তু কি হলো, এক মানে হঠাৎ করে 1820 খ্রিস্টাব্দে কোম্পানি কি করলো, সরাসরি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করে নিল। এবার ওই জঙ্গলের কি হয়ে গেল, ওই জঙ্গলের যে শাসন ভারটা ছিল সেটা কাদের, মানে কাদের কাছে চলে গেল, তো শাসন ভারটা চলে গেল তোমার গিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তো এবার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যখন চলে গেল, তো তারা নিজের মন মর্জি হিসেবে আর এদেরকে কাজ করতে দিবে, আদিবাসীদের তো কাজ করতে দিবে না। এবার তাদের দুজনের মধ্যে কি হয়ে যাবে, ছত্রিশের আঁকড়া দেখতে পাওয়া যাবে, যে ওর কথা এরা মানছে না। তো এরকম করে অনেকটা, তো তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন জমিতে তারা মানে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এরকমের তিনটা তোমাদেরকে ভূমি বলেছিলাম প্রিভিয়াস লেকচারে, যখন তোমরা যাবা তো অবশ্যই সেখানে তোমরা দেখতে পাবা। এখানে বলেছিলাম যে 3 রকমের জমি ছিল, একটা সংরক্ষিত অরণ্য, নিরাপদ অরণ্য, গ্রামবাসীর অরণ্য। এগুলো কি আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে, তো তোমরা সেই লেকচারে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো। তো এখানে কি হচ্ছিল, এবার আর একটা এখানে মহত্বপূর্ণ মানে আছে, ওয়ার্ড আছে, যেটা হচ্ছে দিকু। দিকু কাদেরকে বলা হতো, তো এখানে দিকু বলতে বোঝানো হতো যে এই যে ছোটনাগপুরের যখন শাসনভার নিয়ে নিল ব্রিটিশ সরকার, তো ব্রিটিশ সরকার কি করতো, সেই মানে কর আদায়ের জন্য, ঠিক আছে, ট্যাক্স আদায়ের জন্য, বা তোমরা বলতে পারো রাজস্ব আদায়ের জন্য কি করতো, সেখানে রাজস্ব আদায় তো তারা করতে আসতো না। তো রাজস্ব আদায় করার জন্য তারা কি করতো, মহাজনরা যারা ছিল, তো মহাজনদের কি করে দিত, তারা মানে ট্যাক্স আদায়ের মানে অধিকারটা দিয়ে দিত। এরাই গিয়ে আদিবাসীদের কাছ থেকে কি করতো, ট্যাক্স কালেক্ট করতো। তো এখানে যে মহাজনরা ছিল, এখানে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে। তো এরা যে বাইরে থেকে এসেছে এদেরকে কি বলা হতো, তো এদেরকে কি বলতো, দিকু বলতো। এরা প্রচুর পরিমাণে তাদের উপরে কি করতো, অত্যাচার করতো। কিন্তু যখন এদের হাতেও পড়তো, আদিবাসীদের হাতে, তখন কি করতো, তখন তাদেরও কি করতো, তখন তাদেরকেও মানে এই যে যেরকম বলি দেওয়া হয় না, বলি প্রথা যেটা চলে, তো দেবী দেবতার সামনে এসে তাদেরকেও কি করতো, বলি দিত এই জমিদারদের, কারণ এরা এতই অত্যাচার করতো তাদের উপরে যে এই ব্যবস্থাটা তাদেরকে নিতে হতো। এবার চলো কোল বিদ্রোহের আমরা কয়েকটা কারণ আছে, কারণটা দেখে নিচ্ছি যে কি জন্য মানে কোল বিদ্রোহটা শুরু হয়েছিল। তো কারণ হচ্ছে বাইরের জমিদার, মহাজন ও ঠিকাদারদের আগমন। যখন তারা কি করতো, জঙ্গলে বসবাস করছিল এবং জঙ্গলকেই নিজের সম্পদ মেনে তারা কি করছিল, নিজের জীবন যাপন করছিল। এবার ওখান থেকে কি হয়ে গেল, জঙ্গলে কাদের এন্ট্রি হয়ে গেল, তো ব্রিটিশ গভর্নমেন্টের এন্ট্রি হয়ে গেল। এবার ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, যে ট্যাক্স কালেক্ট করার জন্য কাদেরকে দিয়ে দিয়েছে, তো জমিদারদেরকে। এবার জমিদাররা কি করছে, তো এখানে এসে ওদের উপরে কি করছে, ট্যাক্স আদায় করছে। তো এখানে ওদের কি হয়ে গেল, আগমন হয়ে গেল। এবার আদিবাসীদের জমির উপর বাইরের লোকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। তো এই যে জমি জায়গা ছিল যেখানে তারা স্বাধীনভাবে কি করছিল, কাজবাজ করছিল, কিন্তু এখন কার আন্ডারে চলে এসছে, এখন চলে এসছে তোমার গিয়ে জমিদারদের আন্ডারে। তো এই যে জমিদাররা কোথা থেকে এসেছিল, বাইরে বাইরে থেকে। এই জমিদারদেরকে, যে যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে কি বলা হতো, দিকু বলা হতো। এটা খুব ইম্পর্টেন্ট আছে, এই টার্মটা কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে দিকু কাদেরকে বলা হতো, বড় বড় এক্সামেও জিজ্ঞেস করে। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন ভূমি ব্যবস্থা ও রাজস্ব নীতি। এবার কি করলো গভর্নমেন্ট, কি করছে, নতুন নতুন ভূমি ব্যবস্থা ও রাজস্ব নীতিগুলো কি করছে, নিয়ে আসছে। তো নতুন নতুন ভূমি ব্যবস্থা, যেটাতে তাদের মানে ধরে নাও একটা জঙ্গল আছে, তোমাদেরকে এখনই স্লাইডটা দেখালাম যে তারা কি করেছিল, জমিকে আগে 3 ভাগে ভাগ করে দিয়েছিল। তো একটা ছিল তোমার সংরক্ষিত অরণ্য, দ্বিতীয় ছিল নিরাপদ অরণ্য, এবং তৃতীয় ছিল গ্রামবাসীদের অরণ্য। সংরক্ষিত যেটা অরণ্য ছিল সেটাতে রিজার্ভ ছিল, সেখানে আদিবাসীরা কোনোভাবে এন্ট্রি করতে পারবে না, বা সেখানকার ফল মূল কাঠ এগুলো মানে ব্যবহার করতে পারবে না। তো যেটা ছিল গ্রামবাসীদের অরণ্য, সেখানেই তারা সীমিত ছিল এবং সেখানকারই তারা কি করতে পারতো,
ফলমূল বা কাঠ বা জ্বালানি হিসেবে তারা ব্যবহার করতে পারতো। তো এরকম ভাবে কি করেছিল, নতুন নতুন কি এসেছিল, নতুন নতুন তোমাদের ভূমি ব্যবস্থা ও রাজস্ব নীতিগুলো নিয়ে এসেছিল। কোম্পানির এখানে কাজ কি ছিল, এই যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট এখানে কিসের জন্য এসেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ইংল্যান্ড থেকে এখানে আসার ওদের একটাই কারণ ছিল যে মানে এক সময় আমাদের যে আছে বাংলা আছে, যেটাকে তারা বাঙ্গাল বলতো। তো এই যে বাঙ্গাল ছিল, এই বাঙ্গালটাকে একদিন কি বলা হতো, সোনার চিড়িয়া বলা হতো। সোনার চিড়িয়া এক্ষেত্রে ভারতকেই বলা হতো, পুরো ভারতকে, কিন্তু সবচেয়ে যে উর্বর জমি ও টাকা পয়সার ক্ষেত্রে বাঙ্গাল কিন্তু খুবই উন্নত ছিল। আমাদের যে আছে বঙ্গ, পশ্চিমবঙ্গ, সেটা কি ছিল, টাকা পয়সার ক্ষেত্রে অনেক সমৃদ্ধি ছিল। যেরকম এখন তোমরা ধরতে পারো সৌদি আরবিয়া, যেরকম লোকরা কাজ করতে যায় সৌদি আরবিয়া এবং টাকা পয়সা ওয়ালা হয়ে আসে, মানে বাড়ি যখন ফিরে আসে তো টাকা পয়সা ওদের হয়ে যায়। তো এরকম ভাবে ব্রিটিশরা যখন ওখান থেকে ইংল্যান্ডে যে মানে লোকরা ছিল, তাদের কি ছিল, তাদের একটা স্বপ্ন ছিল যে আমরা ইন্ডিয়াতে যাব এবং সেখানে সেখানে গিয়ে ব্যবসা করব। তো এরা এসেছিল ব্যবসা করার জন্য। এখানে দেখলো যে এখানকার লোকেরা কি আছে, লাল্লু পাঞ্চু আছে, একে অপরের সাথে কি করছে, ঝগড়া ঝামেলা করছে। তোমরা ইতিহাস যখন পড়ো তখন কি করে, একটা রাজা অন্য রাজাকে কি করে, মেরে ওর রাজ্যটাকে দখল করার চেষ্টা করে। তো তো এরা দেখলো যে এখানে তো একে অপরের সাথে মানে লড়াই করে, তো এদের কাজ কি হয়েছিল, যে যদি ভারতকে গোলাম করতে হয়, তো একটা রাজাকে কি করো, একটা রাজাকে একটু উকসে দাও, তো দ্বিতীয় রাজা কি করতে যাবে এর উপরে। মানে এরা মানে দুই পক্ষকেই কি করতো, মানে দুই পক্ষকে মানে উকসে দিত এবং দুজনের মধ্যে লড়াই হয়ে যেত, যার ফলে লাভ কাকে হতো, তো ব্রিটিশ সরকারকে হতো। তো এরকম ভাবে তো তারা সরকার মানে স্থাপনা করেছিল। এবার ধীরে ধীরে ওরা কি করলো, এই যে জমি জায়গা, তারপরে তোমার আইন কানুন নিয়ে আসলো। তো এখানে ওরা আসার একটাই মানে ওদের উদ্দেশ্য ছিল, যেটা ছিল টাকা ইনকাম। ঠিক আছে, এখান থেকে টাকা ভরে ভরে টাকা নিয়ে যেত, বা এখানকার জিনিসপত্র গুলো নিয়ে যেত। এখান থেকে তোমার গিয়ে র ম্যাটেরিয়াল গুলো নিয়ে যেত, র ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই যে রেল ব্যবস্থা করেছিল এগুলো আমাদের জন্য করেনি। এখান থেকে কাঁচা মাল গুলো নিয়ে গিয়ে ওখান থেকে ওখানে ফ্যাক্টরি লাগাচ্ছে। ধরো ইন্ডিয়াতে র ম্যাটেরিয়াল আছে, ইংল্যান্ডে কি আছে, ইংল্যান্ডে আছে তোমার গিয়ে ফ্যাক্টরি গুলো, এটা ধরে নাও ফ্যাক্টরি আছে। এবার কি করছে, এখান থেকে র মেটেরিয়াল গুলো যাচ্ছে ইংল্যান্ডে, ইংল্যান্ডের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, তো এখানকার লোকগুলো কাজ বাজ পাবে না, এখানে যত লোকজন আছে তারাই মানে কাজ পাবে। তো ওখানকার লোকরা টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে র মেটেরিয়াল ধরে নাও 10 টাকাতে নিয়ে যাচ্ছে, এখানে ফিনিশ গুড বানিয়ে, মানে ফিনিশ গুড বলতে কি, মানে মালটাকে মানে কমপ্লিট করে এনে আবার কি করছে, ভারতীয় মার্কেটে এই মালটাকে কি করছে, 30, 40 বা 50 টাকাতে বিক্রি করছে। এবার যে এখানকার আমাদের যে লোকাল লোকেরা ছিল, ঠিক আছে, লোকাল লোকেরা যারা মানে ধরে নাও একটা উম ধরে নাও বাড়িতে যেরকম ছুরি আছে, ছুরি কাঁচি বুঝো তো, তো যেটা দিয়ে সবজি কাটা হয়, তো ধরে নাও কোনো ছুরি আছে। এবার এই ছুরিটা যদি কেউ লোকালে তৈরি করে, তো সেটা ধরে নাও প্রাইস তখনকার ক্ষেত্রে ধরে নাও 10 টাকা, এখনো 10 টাকা আছে। তো ভাবো যে তখনকার লোকেরা কি করলো, 10 টাকাতে এটা তৈরি করলো। কিন্তু এরা কি করছে, এই মালটা যখন ইংল্যান্ড থেকে আসে, তো এই মালটার দাম কি হয়ে যাচ্ছে, 5 টাকা হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, লোকাল যে যারা মানে যে বিজনেসম্যানরা ছিল তাদের কি হয়ে গেল, চৌপাট হয়ে গেল, মানে তারা শেষ হয়ে গেল, আর তারা এদের সাথে কম্পিটিশন করতে পারলো না। ফলে কি করলো, এদের কোম্পানিতে এরা কি করতো, কাজ করতে মানে কাজ করতে শুরু করলো। এরকম ভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাকেও ওরা বরবাদ করে দিয়েছিল। তো এদের অনেকটা মানে পলিসি আছে যে ভারতকে কিভাবে এরা কি করবে। তো সেই সময় যদি আমাদের যে যেরকম আছে ভগৎ সিং হয়ে গেল, তারপরে রাজগুরু হয়ে গেল, তারপরে মহাত্মা গান্ধী, এরা নেতা ছিল না, এরা ভগবানের রূপে আমাদেরকে এখান থেকে কি করেছিল, আজাদ করেছিল। সুভাষচন্দ্র বসু হয়ে গেল। তো এরকমের নতুন নতুন ওরা কি করতো, ভূমি ব্যবস্থা ও রাজস্ব নীতিগুলো নিয়ে আসতো, যেটাতে তাদেরকে কি হতো, লাভ হতো, যেখান থেকে তারা প্রফিট কামাই করতে পারতো। আর এর পুরো ভার কার উপরে যেত, তো আদিবাসীদের উপরে যেত। এবার চিরাচরিত আইন ও সামাজিক ব্যবস্থাগুলোকে কি করে দিল, বাতিল করে দিল। যেরকম চিরাচরিত মানে অনেকদিন ধরে যেগুলো আইনগুলো চলে আসছিল, ঠিক আছে, সেগুলোকে কি করে দিল, বাতিল করে দিল, এবং সামাজিক ব্যবস্থাও যেরকম চলে আসছিল সেটাকেও বাতিল করা হয়ে গেল। যার কারণে কি হয়েছিল, কোল বিদ্রোহ শুরু হয়েছিল। ঋণ ও সুদের মাধ্যমে শোষণ, এই যে মহাজনরা কি করছে, মহাজনরা তাদেরকে সুদ দিচ্ছে, ধরে নাও সুদে টাকা নিচ্ছে ওরা। এবার ধরে নাও সুদে 50 টাকা নিল ওদের কাছ থেকে, 50 না 500 টাকা নিল। এবার ওদের তো ফিঙ্গার টিপ নিয়ে নেয়, একটা ব্ল্যাঙ্ক থাকে। দেখো জমিদাররা কি করতো, ধরে নাও এটা ব্ল্যাঙ্ক পেপার আছে, ঠিক আছে, এখানে এবার ওর কি করলো, এখানে ফিঙ্গার টিপটা নিয়ে নিল। ঠিক আছে, এখানে ফিঙ্গার টিপটা নিয়ে নিল। এবার কি হচ্ছে,
যে এই পেপারটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এবার ও নিজের কাছে রেখে দিল। এবার কি করতো, এই যে 500 টাকা দিয়েছে, এখানে ও হতে পারে পরবর্তীকালে 5,000 টাকাও লিখে দিতে পারে। এই ক্ষেত্রে ওরা কি করতে পারতো, ঋণ ও সুদের মাধ্যমে শোষণ হতো, ওরা কোনোদিন মানে এই ঋণ থেকে বেরিয়ে হতে পারতো না। ফলে তাদের অনেক অনেক করে শোষণ করা হতো, তাদের তো করা হতোই, তার বাচ্চা কাচ্চারাও ওদের ঋণটা শোধ করতেই থাকতো। ঠিক আছে, তো এরকমের সিস্টেম চলে এসেছিল, লাইক এ স্লেভ। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পয়েন্ট গুলো ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখছি ফলাফলটা, এবার কি হলো, ফলাফলের ক্ষেত্রে মানে রেজাল্টটা কি হলো, এ তো যে কারণ আমরা দেখলাম, এর ফলে কি হলো, তো ফলাফল হলো ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। এবার যে যে মানে ধরে নাও যেরকম আদিবাসীরা আছে, তা আদিবাসীরা কি করবে, আদিবাসীরা হাতে হাত ধরে বসে থাকে নাকি? এরাও কি করেছিল, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে এরাও লড়াই করেছিল। ঠিক আছে, যেরকম তোমার গিয়ে হয়ে গেল যে বুদ্ধ ভগত, জোয়া ভগত, তারপরে ছিন রায় মানকি ও সুইমুন্ডা, এরা কি করতো, এরা সবাইকে মানে যেরকম গ্রামবাসী আছে তাদের কাছে কি করতো, বিদ্রোহের বার্তাগুলো কিন্তু ছড়িয়ে দিত। কখনো তারা কি করতো, কিভাবে ওরা বার্তাগুলো কিভাবে ছড়াতো, তো বার্তাগুলো এরা কখনো নাগারা বাজিয়ে, ঠিক আছে, নাগারা বাজিয়ে, তারপরে কখনো কখনো আবার কি করতো, কখনো আবার তীর, যে তীর থাকতো, তো তীর ছুঁড়ে, ঠিক আছে, তীর ছুঁড়ে ধরে না আগুন জ্বালিয়ে, বাহুবলী সিনেমাতে তো দেখেছো কিভাবে ওরা করতো। তো এইভাবেও পাঠানো হতো, বা ওরা গিয়ে গিয়েও লোকগুলোকে জোটানোর চেষ্টা করতো। তো অনেক সময় গ্রামে আশেপাশে যে যেরকম আম গাছের শাখা হয়ে সেগুলোতে এসে তারা কথাবার্তা বলতো, এবং সেই রকম ভাবে তারা কি করতো, বিদ্রোহটাকে জন্ম দিত। তো এখানে এই যে যখন মানে এদের সাথে বিদ্রোহ হতো, জমিদারদের সাথে বা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে, সেই ক্ষেত্রে তাদেরও অনেক মানে নির্মম ভাবে তাদেরকেও হত্যা করা হতো আদিবাসীদের। আর কোনোভাবে যদি জমিদাররা যদি এদের মানে চক্করে যদি ফেঁসে যেত, জমিদাররা যখন আদিবাসীদের চক্করে যখন ফেঁসে যেত, তো এই আদিবাসীরা কি করতো, আদিবাসীরা তাদেরকে দেবতার সামনে নিয়ে যেত। দেবতা যাদের যাদের তারা মানতো, যে দেবতাকে তারা মানতো, সেই দেবতার কাছে নিয়ে যেত, এবং সেখানে গিয়ে তাদেরকে কি করতো, বলি দেওয়া হতো। এইরকমের ওরাও পরিস্থিতি নিয়েছিল। তো এরকম ভাবে ওরাও নির্মম হত্যা কিন্তু করতো। তারপরে দ্বিতীয় পয়েন্ট হয়ে যাচ্ছে তোমার গিয়ে, ব্রিটিশ সরকার সামরিক বাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করে। তো ব্রিটিশ সরকার যে আছে তার সামরিক বাহিনী পাঠিয়ে, সামরিক বাহিনী যেটা তোমাদেরকে কম্পেয়ার করে বলেছিলাম, তুলনা করে বলেছিলাম, যে ধরে নাও ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবার তুমি কি করছো, ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, এবার ধরো যন্ত্রমন্ত্রে প্রোটেস্ট হলো, যন্ত্রমন্ত্রে, তো আমাদেরকে এটাই এক্সাম্পল দিচ্ছি, যন্ত্রমন্ত্র প্রোটেস্ট। ঠিক আছে, এবার ধরো যন্ত্রমন্ত্রের প্রোটেস্ট হলো, তো এই যন্ত্রমন্ত্রে যখন প্রোটেস্ট হচ্ছে, তো প্রোটেস্টের রূপটা দুই রকমের হতে পারে। একটা কি হতে পারে, তো একটা তো মানে হয়ে যেতে পারে যেরকম দাঙ্গার রূপটা ধারণ করতে পারে, এবং একটা কি হতে পারে শান্তশিষ্ট ভাবে। তো আমাদের যে মানে যে যন্ত্রমন্ত্রে যেটা প্রোটেস্ট হয়েছিল, স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল, সেটা কি ছিল, তো সেটা শান্ত প্রোটেস্ট ছিল, বলেই তাদের কি করেছিল, তাদের মানে মানে যে যেটা ওদের ডিমান্ড ছিল তা সেটা মেনে নেওয়া হয়েছিল। কিন্তু যদি ওরা কোনোভাবে ওখানে দাঙ্গা বা আর কিছু করা হতো, তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কি নাই, যদি হাতিয়ার তোমরা খোঁজো, তো AK-47 আছে, এরও লেটেস্ট ভার্সন AK-200 চলে এসছে। তারপরে এদের কাছে মিসাইল আছে, গান আছে, মিসাইল আছে, তারপরে ফাইটার জেট গুলো আছে, ক্রুজ মিসাইল আছে, কোথায় যাওয়া পেয়েছে। তো এদের এগেনস্টে তুমি কখনো যেতে পারবে না। তো তো যখন সেই সময় যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কি চলে এসেছিল, কার্তুজ বালা বন্দুকটা চলেই এসেছিল, যেটাতে মানে কার্তুজ কার্তুজ ভরে যেটা গুলি চালানো হতো। তো সেই রকম ভাবে কি করতো, তারাও বিদ্রোহকে দমন করতো। যেরকম বিদ্রোহ হয়েছিল তোমার গিয়ে কলকাতা, দানাপুর, বেনারস, সম্বলপুর ও পাটনা, এগুলোতে ক্যাপ্টেন যে কিনসন ছিল, সে নেতৃত্বে, তার নেতৃত্বে মানে সেনাগুলোকে পাঠানো হয়েছিল। তারপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রশাসনিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়। এবার ওদেরকে শান্ত করার জন্য, যেরকম আদিবাসী আছে এরা বারবার করে প্রোটেস্ট করছে, তো এদের যদি ডিমান্ডটা মেনে নেওয়া হয়, ঠিক আছে, ডিমান্ড যদি মেনে নেওয়া হয়, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শান্তি পাবে। তো শান্তি পাওয়ার জন্য তারা কি করেছিল, তো তারা প্রশাসনিক ব্যবস্থাতে কিছু পরিবর্তন করেছিল, যেরকম এই আদিবাসী এলাকার জন্য স্বতন্ত্র নিয়ম কানুন পরিবর্তিত হয়। যেরকম জমিদারদের হাত থেকে গ্রাম প্রধানদের জমি ফেরত দেওয়া হয়েছিল, ঠিক আছে, এবং জমিদারদের যাতে আবার জমি দখল করতে না পারে তার ব্যবস্থাও করা হতো। এসব সত্ত্বেও আদিবাসী সমস্যার কিন্তু সমাধান হয়নি, কিন্তু যতটুকু হয়েছিল কিন্তু
হয়েছিল। তবুও কিন্তু এরা তো বিদ্রোহ, মানে যে এরা তো জেনে শুনে, মানে ব্রিটিশ গভর্নমেন্টরা কি করতো, অত্যাচার করতো। যে এদের মানে এরা কি করতে এসেছিল, ভারতে টাকা পয়সা ইনকাম করতে এসেছিল। মেন উদ্দেশ্য কি ছিল? তো তাদের টাকা পয়সা। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমাদেরকে লেকচারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।